প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গৃহে তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করছো। আজ আমি তোমাদের সামনে জিয়াউল কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, তোমাদের সামনে অর্থনীতি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় মুদ্রাস্ফীতি অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এই অধ্যায়ে আমরা আজকের ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির কারণ এবং মুদ্রাস্ফীতির প্রকারভেদ। এবং পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আমরা মুদ্রাস্ফীতির পরিমাপ, মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই মুদ্রাস্ফীতি শব্দটি প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। বিভিন্ন পত্র পত্রিকায় তোমরা লক্ষ্য করো যে এবছর বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 7.5%, কিংবা কখনো তোমরা নিউজ পাও যে এবছর মুদ্রাস্ফীতির হার 6.53 নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছে সরকার। এরকম ভাবে প্রতিনিয়ত মুদ্রাস্ফীতি সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য আমরা পত্র পত্রিকায় পেয়ে থাকি। আসলে মুদ্রাস্ফীতিটি কি? এই মুদ্রাস্ফীতি সম্পর্কে আজকে তোমাদের ক্লাসে আমরা আলোচনা করব। এখানে মুদ্রাস্ফীতি দুটি শব্দ, একটি হচ্ছে মুদ্রা, অন্যটি হচ্ছে স্ফীতি। এই দুটি শব্দের সমন্বয়ে মুদ্রাস্ফীতি। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে অর্থ। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। পৃথিবীর বিভিন্ন দেশে এই মুদ্রা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ভারতে সেই মুদ্রার নাম রুপি, আমেরিকাতে মুদ্রার নাম ডলার। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রা বিভিন্ন নামে পরিচিত, যেটি মূলত বিনিময়ের মাধ্যম হিসাবে, সঞ্চয়ের বাহন হিসাবে, মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে থাকে। অপরদিকে স্ফীতি শব্দটি হচ্ছে প্রসারিত হওয়া। তাহলে আমরা দুটি শব্দকে যদি একসাথে করি, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে মুদ্রাকে প্রসারিত করা, মুদ্রা বেড়ে যাওয়া। মুদ্রা তার মানে কি? মুদ্রা 100 টাকার একটি নোট বড় হয়ে যাওয়া তা না। একটি দেশের অর্থের পরিমাণটা বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে আমরা দুটি শব্দ মুদ্রা এবং স্ফীতি নিয়ে কথা বলছি। মুদ্রা হচ্ছে অর্থ, আর স্ফীতি হচ্ছে প্রসারিত হওয়া, সম্প্রসারিত হওয়া। তোমরা জানো যে 1972 সালে দেশ স্বাধীনের পরে বাংলাদেশের মুদ্রা, বাংলাদেশ সরকার কর্তৃক সরবরাহকৃত মুদ্রার পরিমাণ ছিল 550 কোটি টাকা, আর আজকে প্রায় 10 লক্ষ কোটি টাকা। তার মানে প্রতি বছরই বাংলাদেশ সরকার বাজারে নতুন নতুন মুদ্রা সরবরাহ করে থাকে। বাংলাদেশ সরকার তার মুদ্রা সরবরাহের জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করে। সেই নিয়ম নীতিগুলোর মধ্যে হচ্ছে যে উৎপাদনের পরিমাণ দেখে, লেনদেনের পরিমাণ দেখে প্রতি বছরই সরকার মুদ্রার পরিমাণটি বৃদ্ধি করে থাকে। কিন্তু এই মুদ্রার পরিমাণ যদি দেশের উৎপাদনের পরিমাণের তুলনায় বেশি হয়ে যায়, দ্রব্য সামগ্রীর উৎপাদনের তুলনায় যদি বেশি হয়ে যায়, তখনই আমরা লক্ষ্য করি, তখনই সেটিকে বলি আমরা মুদ্রাস্ফীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে বাংলাদেশে মুদ্রার পরিমাণ বেড়ে গেছে বা একটা দেশের মুদ্রার পরিমাণ বেশি? তোমরা প্রথম অধ্যায়ের 10ম চ্যাপ্টারে আমরা অর্থের পরিমাণ তত্ত্ব, অধ্যাপক আরভিং ফিশারের অর্থের পরিমাণ তথ্য আমরা তোমাদেরকে পড়িয়েছি। সেখানে আমরা বিশ্লেষণ করেছি অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বাড়ে।
আবার আমি বলছি যে দ্রব্য সামগ্রীর তুলনায় যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বাড়ে, আর দ্রব্যের দামটা বেড়ে গেলে অর্থের মূল্যটা কমে যায়। তাহলে মুদ্রাস্ফীতি আলোচনা করতে গিয়ে আমরা তিনটি শব্দকে নিয়ে আমরা কথা বলবো। একটি হচ্ছে অর্থের যোগান বা অর্থের পরিমাণ, একটি হচ্ছে দ্রব্যের দাম, আর একটি হচ্ছে অর্থের মূল্য। মুদ্রাস্ফীতিকে আলোচনা করতে গিয়ে আমরা তিনটি বিষয়কে বলছি। একটি হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান মানে অর্থের সরবরাহ। একটি দেশের অর্থের পরিমাণ যদি বেড়ে যায়, সেটা অর্থের পরিমাণ বেড়ে যায়, তারা বললাম যে আমরা অর্থের যোগান বেড়ে গেছে। অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে বাজারে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে, আর বাজারে যখন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে তখন অর্থের মূল্যটা কমে যাবে। অর্থের মূল্যটা কি? যে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ক্রয় করা যায় তাকেই বলা হয় অর্থের মূল্য। বাজারে 100 টাকা দিয়ে যদি 5টা আম কেনা যায় তাহলে 100 টাকার মূল্য হচ্ছে 5টা আম। কিন্তু 100 টাকা দিয়ে যদি 4টা আম কেনা যায় তাহলে বোঝা যাবে 100 টাকার মূল্য হচ্ছে 4টা আম। তার মানে এই 100 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য কেনা যায় সেটি হচ্ছে কি 100 টাকার মূল্য। যখনই আমের দাম যদি 20 টাকা হয় তাহলে 100 টাকায় কেনা যাবে 5টা আম, তখন অর্থের মূল্য হচ্ছে 5টা আম। কিন্তু আমের দাম যখন 25 টাকা হয়ে যায় তখন 100 টাকায় কেনা যাবে 4টা আম, অর্থাৎ অর্থের মূল্য কমে যাবে। তাহলে এই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য কেনা যায় সেটি হচ্ছে অর্থের মূল্য। দ্রব্যের দাম বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়, দ্রব্যের দাম কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়। এরকম অর্থের যোগান বাড়লে দ্রব্যের দাম বাড়ে, আর দ্রব্যের দাম বাড়লে অর্থের মূল্য কমে, একেই বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে আমরা একটু দেখি মুদ্রাস্ফীতিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। সাধারণত দাম স্তরের ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। তার মানে দাম স্তর মানে দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি আমরা বলছিলাম যে মুদ্রাস্ফীতি মানে মুদ্রা বেড়ে যাওয়া। বাংলাদেশে মুদ্রার পরিমাণ বেড়ে গেল কিনা বা বাংলাদেশে মুদ্রার পরিমাণ বেশি কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যখনই আমি দেখব বাংলাদেশের দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে তখনই আমি বুঝবো যে বাজারে দ্রব্যের পরিমাণের তুলনায় অর্থের পরিমাণটা বেশি, অর্থাৎ দাম বাড়লেই অর্থের পরিমাণটা বেশি, তখন তাকেই বলি আমরা মুদ্রাস্ফীতি। আমি তোমাদের সামনে মুদ্রাস্ফীতির আর একটু বড় করে একটি সংজ্ঞা দিতে যাচ্ছি। দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায়, তাহলে আমরা একটা দ্রব্য সামগ্রীর যোগানের একটা বিষয় নিয়ে আসছি, যে দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় অর্থের যোগান বাড়লে, অর্থের যোগান বাড়লে অর্থের অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দ্রব্যমূল্যের এরূপ বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে। তাহলে খুব ছোট করে যদি বলি তাহলে দ্রব্যমূল্যের বৃদ্ধিটার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 5%। এর মানে কি? এর মানে হচ্ছে গত বছর যে দ্রব্যটা আমরা 100 টাকা দিয়ে কিনছি, এই বছর সেই দ্রব্যটা কিনতে হবে 105 টাকা দিয়ে। তার মানে গত বছরের তুলনায় এই বছর শতকরা 5 টাকা বৃদ্ধি পেল, তার সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। গত বছর যে দ্রব্যটা আমরা 200 টাকা দিয়ে কিনলাম সেই দ্রব্যের মূল্য যদি এবার 210 টাকা হয় তাহলে বোঝায় 200 টাকায় বৃদ্ধি পায় 10 টাকা, তাহলে 100 টাকায় বৃদ্ধি পাবে 5 টাকা, তাহলে মুদ্রাস্ফীতির হার হবে 5%। গত বছর যে জিনিসটি আমরা যে দ্রব্যটি আমরা 500 টাকা দিয়ে কিনলাম, এই বছর দ্রব্যটি যদি আমরা 550 টাকা দিয়ে কিনি তাহলে 500 টাকায় বৃদ্ধি পেল 50 টাকা, তাহলে 100 টাকায় বাড়লো 10 টাকা, তাহলে মুদ্রাস্ফীতির হার হবে 10%, মানে শতকরা 10। এভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া, সেই দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়াটাকে বলি মুদ্রাস্ফীতি। তাহলে আমরা যদি একটু আলোচনাটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসি তাহলে এক শুরুতেই বলি মুদ্রাস্ফীতি মানে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া। কার তুলনায়? দ্রব্য সামগ্রীর তুলনায়। তাহলে দ্রব্য সামগ্রীর তুলনায় মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া সেটাকে বলি আমরা মুদ্রাস্ফীতি। আমরা বুঝবো কিভাবে? যখনই দ্রব্য সামগ্রীর তুলনায় মুদ্রার পরিমাণ বেড়ে যাবে তখন দ্রব্যের দামটা বেড়ে যাবে, আর এই দ্রব্যের দাম বাড়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে দাম মানে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিতে গিয়ে বলবো দ্রব্য সামগ্রীর তুলনায় দ্রব্যের অর্থের যোগান বৃদ্ধি পেলে তখন কি হয়? দ্রব্যের দাম বেড়ে যায় এবং অর্থের মূল্য কমে যায়।
তাহলে দ্রব্যের দাম বাড়া বা অর্থের মূল্য কমাটা নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। এবার আমরা একটু দেখি মুদ্রাস্ফীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদরা কি বলছেন। আমাদের অর্থনীতিবিদ ক্রাউতার এর মতে মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। তাহলে কথাটা ঘুরে ফিরে একই আসছে যে অর্থের মূল্য হ্রাস পাওয়া বা দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা আরেকজন অর্থনীতিবিদের কথা দেখি, লর্ড কেইন্সের মতে তিনি কি বলছেন, পূর্ণ নিয়োগের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে পূর্ণ নিয়োগের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে, দ্রব্যের দাম বাড়ে, অর্থাৎ তখন তাকেই বলা হয় কি মুদ্রাস্ফীতি। তাহলে ঘুরে আমরা একই কথাতে চলে আসলাম যে দ্রব্যের দাম বাড়লে তখন তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি সম্পর্কে কুলবর্ন তিনি কি বলছেন, মুদ্রাস্ফীতি হলো এরূপ একটি পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী পশ্চাতে ধাবিত হয়। তার মানে দ্রব্য সামগ্রীর তুলনায় যখন অর্থের পরিমাণ বেশি হয় তখন তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে এরূপ একটি পরিস্থিতি যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ব্যয়িত হয় বা ধাবিত হয়, তখন তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে আমরা তিনটি বিষয়কে আমরা সামনে নিয়ে আসলাম। মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রা বেড়ে যাওয়া। মুদ্রা বেড়ে যাওয়া আমরা কিভাবে বুঝতে পারবো, মুদ্রার পরিমাণ বেড়ে গেলে দ্রব্যের দাম বেড়ে যাবে, দ্রব্যের দাম বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে। তাহলে এই দ্রব্যের দাম বেড়ে যাওয়া বা অর্থের মূল্য কমে যাওয়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা জানতে চাই যে বাংলা কালকে যদি পত্রিকায় আসে যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার এবছর 6.5%। এর অর্থ হচ্ছে যে দ্রব্যটি গত বছর আমরা 100 টাকা দিয়ে কিনেছিলাম, এই বছর সেই দ্রব্যটি কিনতে 106 টাকা 50 পয়সা লাগবে। অর্থাৎ দ্রব্যের দাম 6.5% বৃদ্ধি পেয়েছে। আর দ্রব্যের দাম এরূপ বৃদ্ধিটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে আমরা মুদ্রাস্ফীতির একটু বৈশিষ্ট্যগুলো দেখে আসি যে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য বলতে আমরা আসলে কি কি দেখতে পাই। মুদ্রাস্ফীতি হলে কি হবে, দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতি মানে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতি হলে অর্থের ক্রয় ক্ষমতা কমে। মুদ্রাস্ফীতি হলে দাম বাড়ে, অর্থের ক্রয় ক্ষমতা কমে। মুদ্রাস্ফীতি হলে স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় হয়। বাজারে যদি দ্রব্যের পরিমাণ কম থাকে তখনই মুদ্রাস্ফীতি হয়। তাহলে মুদ্রাস্ফীতি বলতে আমরা সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এরূপ তাহলে মুদ্রাস্ফীতি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। দ্রব্যের দাম বাড়াটা হচ্ছে মুদ্রাস্ফীতি। দাম বাড়লে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। মুদ্রাস্ফীতি হলে অল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় হয়। সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে এবার আমরা দেখি যে মুদ্রাস্ফীতি কি কি কারণে হয়ে থাকে। আমরা মুদ্রাস্ফীতির কারণগুলো আমরা উদ্ঘাটন করি। তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞাতে আমরা একটি জিনিস বলছিলাম যে যখন দ্রব্যের দাম বাড়বে কিংবা অর্থের পরিমাণ কমে যায়, অর্থের মূল্য কমে যাবে, তখন তাকেই বলছি আমরা মুদ্রাস্ফীতি। দাম কেন বাড়ে, দ্রব্য সামগ্রীর তুলনায় যদি অর্থের যোগান বেড়ে যায় কিংবা অর্থের তুলনায় যদি উৎপাদনের পরিমাণ কমে যায়। তো মুদ্রাস্ফীতি কারণের মধ্যে আমরা প্রথম যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। আমরা তোমাদেরকে এর আগেই বলছিলাম যে ফিশার তার পরিমাণ তথ্যে দেখিয়েছে যে আজকে বাংলাদেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর উৎপাদন রয়েছে দ্রব্য ও সেবার, আগামীকালকে সরকার যদি বাংলাদেশের অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেয়, আজকে যে কলমটি 5 টাকা দিয়ে কিনতে হচ্ছে কালকে সেটি 10 টাকা দিয়ে কিনতে হবে। আজকে যে চাল 40 টাকা কেজি কিনতে পারছি কালকে সেই চাল 80 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লেই দ্রব্যের দাম বাড়ে। তাহলে তোমরা জানো যে প্রতি বছর সরকার বাস্তবতা নিরিখে সরকার প্রতি বছরই নতুন নতুন নোট ইস্যু করে থাকে। সরকার কার মাধ্যমে ইস্যু করে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যু করে।
যদি সরকার উৎপাদনের পরিমাণ স্থির রেখে কোনো রকম পরিবর্তন হওয়া ব্যতীত অর্থের যোগান বৃদ্ধি করে, তাহলে দ্রব্যের দামটা বেড়ে যাবে। আর এই দ্রব্যের দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির প্রধান কারণই হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। যদি অর্থের যোগান বাড়ে তাহলে দ্রব্যের দাম বাড়বে, আর দাম বাড়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস। অর্থের যোগান ঠিক আছে, গত বছর বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন ছিল এই বছরও উৎপাদনের পরিমাণ সমপরিমাণ রয়েছে, কিন্তু অর্থের যোগান সমান রয়েছে। কিন্তু এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে, করোনার কারণে কিংবা বন্যার কারণে যদি উৎপাদনের পরিমাণ কমে যায়, অর্থের যোগান ঠিক থেকে উৎপাদনের পরিমাণ কমে যায়, তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে। আর এই দাম বাড়ার নামই হচ্ছে কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির প্রধান কারণ হিসেবে আমরা এই দুটি কারণ কি আমরা উল্লেখ করব। প্রথম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, আর দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস। মুদ্রাস্ফীতির কারণ হিসেবে আমরা প্রথমেই দেখতে পাই যে অর্থের যোগান যদি বাড়ে তাহলে দাম বাড়বে। আজকে আমাদের যে কোনো মানুষ বাজারে যায়, সেই গতকালকে 500 টাকা নিয়ে যেত, সে যে পরিমাণ বাজার করত, আজকে সে একই পরিমাণ বাজার করার জন্য সে যদি বেশি টাকা বাজারে নিয়ে যায়, তাহলে তার দাম বেশি করে দাম দিতে তার কষ্ট হবে না, তখন এই দ্রব্যের দামটা সে কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার নামে হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে আমরা দুটি কারণ দেখলাম। প্রথম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস। তৃতীয় কারণ হিসাবে আমরা দেখছি উদার ঋণ নীতি। উদার ঋণ নীতি আমরা বলতে কি বুঝি? ঋণ কারা দেয়? ঋণ দেয় ব্যাংকগুলো। কাদেরকে? জনগণকে, উৎপাদনকারীকে। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো যদি উদার নীতি গ্রহণ করে, উদার নীতি হচ্ছে যদি সহজ শর্তে বেশি পরিমাণে ঋণ দেয়, তাহলে মানুষের কাছে টাকা বেশি চলে আসবে, জনগণের কাছে অর্থটা বেশি পরিমাণে আসবে। জনগণের কাছে যখন অর্থের পরিমাণ বেড়ে যাবে, জনগণ সেই টাকা যখন বাজারে প্রয়োগ করবে, তখন দেখা যাবে দ্রব্যের দামটা বেড়ে যাবে। এই দাম বেড়ে যাওয়ার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির আমরা তিনটি কারণ নিয়ে আসছি। প্রথম বলেছিলাম যে মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের যোগান বাড়লে দাম বাড়বে। দ্বিতীয় কারণ আমরা বলছি উৎপাদনের পরিমাণ যদি কমে যায় তাহলেও দাম বাড়বে। তৃতীয় কারণ হিসেবে আমরা বলছি যদি উদার ঋণ নীতি গ্রহণ করে, ব্যাংকগুলো যদি উদার ঋণ নীতি গ্রহণ করে বেশি বেশি পরিমাণ ঋণ দেয়, মানুষের কাছে টাকা বেশি চলে আসবে, অর্থাৎ ইনডাইরেক্টলি অর্থের যোগান বেড়ে যাবে। আর এই অর্থের যোগান বেড়ে গেলেই তাকে বলা হবে কি? মুদ্রাস্ফীতি। চতুর্থ কারণ হিসেবে আমরা বলছি খাদ্য ঘাটতি। খাদ্য মানুষের একটা প্রয়োজনীয় সামগ্রী। যদি একটি দেশে খাদ্যের যোগান কমে যায়, খাদ্য ঘাটতি দেখা দেয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ কমে যায়, তখন দেখা যাবে যে খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে, সাথে সাথে অন্যান্য দ্রব্য সামগ্রীর দামও বেড়ে যাবে। এই দাম বৃদ্ধিটাকে বলছি কি আমরা? মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি আরেকটি কারণ হিসাবে আমরা নিয়ে আসছি খাদ্য ঘাটতি। মুদ্রাস্ফীতির আরো কারণ হচ্ছে আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি। আমরা বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করি, এটি আমরা জানি যে যে দ্রব্যটি আমরা 10 টাকা দিয়ে আমদানি করব, সেটি খরচ লাভ সহ সেটি হয়তো 12 টাকা, 14 টাকা, 15 টাকায় বিক্রি করবো। আমদানি মূল্যই যদি হয় 15 টাকা, তাহলে সেটি আরো বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে যে দ্রব্য সামগ্রীগুলো বিদেশ থেকে আমরা আমদানি করি তার মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে দেখা যাবে যে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির আরেকটি কারণ হিসাবে আমরা দেখি উৎপাদন ব্যয় বৃদ্ধি। উৎপাদনের খরচ যদি বেড়ে যায়, উৎপাদনের খরচ কিভাবে বাড়তে পারে? এই উৎপাদনের কাঁচামালের দাম বেড়ে যেতে পারে। আমরা যদি পাউরুটি উৎপাদন করতে চাই, তার জন্য আটা লাগে, ডিম লাগে, বেকিং পাউডার লাগে। আটা, ডিম, বেকিং পাউডার এগুলো হচ্ছে পাউরুটির কাঁচামাল। এগুলোর দাম বাড়লে উৎপাদন বেড়ে যাবে। শ্রমের মজুরি যদি বাড়ে তাহলে উৎপাদন বেড়ে যাবে। বিদ্যুৎ খরচ যদি বাড়ে উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন মূল্য বেড়ে যাবে। এভাবে পরিবহন ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে। এই দাম বেড়ে যাওয়ার নামে হচ্ছে কি? মুদ্রাস্ফীতি। তাহলে আমরা বেশ কয়েকটি কারণ দেখলাম। অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হয়, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে মুদ্রাস্ফীতি হয়, উদার ঋণ নীতি গ্রহণ করলে মুদ্রাস্ফীতি হয়, খাদ্য ঘাটতি দেখা দিলে মুদ্রাস্ফীতি হয়, আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হয়। আরো কারণ রয়েছে, দেখি। মজুদদার বা চোরা কারবারের কারণে। মজুদদারি কি? আমরা দেখি আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী
তাদের পণ্যের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকা সত্ত্বেও তারা গোডাউনে সেগুলো স্টক করে বাজারে প্রচার করে যে এই পণ্যের ঘাটতি রয়েছে। এরকম মজুতদারির জন্য কিংবা চোরা কারবারির জন্য অনেক সময় দ্রব্যের দাম বেড়ে যায়। আর এই দ্রব্যের দাম বেড়ে যাওয়াটার নামে হচ্ছে কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আরেকটি কারণ হিসেবে আমরা দেখতে পাই সরকার যদি পরোক্ষ কর আরোপ করে। আমরা কর নিয়ে আলোচনা করছি। কর কি? জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তার নামই হচ্ছে কি কর। কর কারা প্রদান করে? জনগণ। কাকে প্রদান করে? সরকারকে। সরকারের এই করটি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটি পরোক্ষ কর। আমি এ পর্যায়ে শুধু পরোক্ষ কর নিয়ে বলছি। পরোক্ষ কর হচ্ছে করদাতা সরাসরি সরকারকে না, পরোক্ষভাবে যদি সরকারকে কর প্রদান করে তখন সেটাকে বলি কি আমরা পরোক্ষ কর। আমাদের দেশে প্রচলিত পরোক্ষ করগুলো, আমরা লবণ কিনতে যাই সেখানে আমরা কর দিই, কিন্তু যিনি ক্রেতা তিনি বুঝতে পারেন না যে তিনি লবণের উপর কর দিচ্ছেন। তিনি কিভাবে কর দিচ্ছেন? লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপরে সরকার কর ধার্য করছে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতি কেজিতে 2 টাকা করে কর ধার্য করে দিল। তাহলে আগে যে লবণের দাম ছিল 20 টাকা, সরকার 2 টাকা কর ধার্য করার কারণে তার দাম হয়ে যাবে 22 টাকা, অর্থাৎ 2 টাকা বেড়ে গেল। এভাবে সরকার যদি পরোক্ষ কর আরোপ করে তাহলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। মুদ্রাস্ফীতি আরো কারণ হচ্ছে সরকারি বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী বা শ্রমিক শ্রেণীর মজুরি যদি বৃদ্ধি পায়, যদি বেতন বৃদ্ধি পায়, মানুষের মজুরি বৃদ্ধি পায়, তাহলে তার আয় বাড়ে। আয় বাড়লে সে বাড়তি আয়টুকু বাজারে প্রয়োগ করে, যে কারণে দ্রব্যের দাম বেড়ে যায়। তাহলে মুদ্রাস্ফীতির আরেকটি কারণ হিসেবে আমরা দেখতে পাই বেতন বৃদ্ধি পেলেও মুদ্রাস্ফীতি দেখা। সরকারি ব্যয় বৃদ্ধি। সরকার জনগণের কল্যাণের জন্য প্রতিনিয়তই ব্যয় করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। এই সরকারের ব্যয় যত বৃদ্ধি পাবে সেই ব্যয়ের অর্থটা জনগণের হাতে চলে আসবে। এই জনগণের হাতে যখন অর্থ চলে আসবে তখন সেই অর্থ যদি জনগণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে যাবে এবং তখন দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যাবে। এভাবে আমরা দেখতে পাই যে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে দ্রব্যের দাম বাড়ে। এই দাম বাড়াটার নামে হচ্ছে কি মুদ্রাস্ফীতি। দেশে যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আমরা দুটি কারণ কি বলছিলাম যে প্রথমত মুদ্রাস্ফীতি কারণ দুটি, একটা হচ্ছে অর্থের যোগান যদি বেড়ে যায়, দ্বিতীয়টা উৎপাদনের পরিমাণ যদি কমে যায়। বেতন বৃদ্ধি পাওয়ার প্রকৃতপক্ষে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে অর্থের যোগান মানুষের হাতে অর্থের পরিমাণ বেড়ে যায়। আবার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে, প্রাকৃতিক বন্যা, খরা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদনের পরিমাণ কমে যায়। আর উৎপাদনের পরিমাণ কমে গেলে তখন দ্রব্যের দামটা বেড়ে যায়। এই দ্রব্যের দাম বাড়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। অনুৎপাদনশীল খাতে ব্যয়। এখানে আমরা ব্যয় বৃদ্ধি পেলে মানুষের উৎপাদন বাড়ে, আয় বাড়ে। ব্যয় বৃদ্ধি কিভাবে? উৎপাদন বাড়ে, আয় বাড়ে। আমি যদি একটি বেগুন ক্ষেতে বেগুন চাষ করি, সেখানে আমরা বীজ, সার, কীটনাশক প্রয়োগ করি, আমার ব্যয় বাড়বে, কিন্তু অন্যদিকে বেগুনের উৎপাদনও বাড়বে। একদিকে আমার ব্যয় বাড়লো কিন্তু অন্যদিকে উৎপাদনের পরিমাণ বাড়লো। দুইটা যদি সমান হারে বাড়ে তাহলে দ্রব্য সামগ্রীর মূল্য বাড়বে না। কিন্তু আমরা যদি অনুৎপাদনশীল খাতে ব্যয় করি, অনুৎপাদনশীল খাতে ব্যয় বলতে আমরা পার্ক, স্টেডিয়াম, চিড়িয়াখানা এগুলো নির্মাণ করা, তারপরে বিভিন্ন যেগুলোতে সরাসরি পণ্য উৎপাদিত হচ্ছে না, এরকম অনুৎপাদনশীল খাতে যদি আমরা ব্যয় করি তাহলে জনগণের হাতে অর্থ চলে যাবে কিন্তু সরাসরি পণ্য উৎপাদিত হচ্ছে না, তখন দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যাবে। আর এই দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে আমরা মুদ্রাস্ফীতি বেশ কিছু কারণ আমরা দেখতে পেলাম। মুদ্রাস্ফীতি কেন হয় যদি আমাদেরকে বলে যে অর্থের যোগান বেড়ে গেলে, উৎপাদনের পরিমাণ কমে গেলে, পরোক্ষ কর আরোপ করলে, বেতন বৃদ্ধি পেলে, মজুতদারি বা চোরা কারবারি হলে, এই সব কারণে আমরা লক্ষ্য করি একটা দেশে মুদ্রার পরিমাণটা বেড়ে যায় দ্রব্য সামগ্রীর তুলনায়, তখন দ্রব্যের দাম বাড়ে। আর এই দাম বাড়াটার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। এই এই কারণগুলোর মধ্যে আমরা এরপরে আমরা বলছিলাম যে প্রথমে আমরা দেখলাম মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির কারণ, এরপর যে আমরা মুদ্রাস্ফীতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে মুদ্রাস্ফীতিকে সংজ্ঞায়িত করেছেন, প্রকারভেদ
করেছেন। আমরা কারণ অনুযায়ী যদি আমরা দেখি যে কারণ অনুযায়ী মুদ্রাস্ফীতিকে আমরা কয়েকটি দিকে ব্যাখ্যা করতে পারি। যে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যে কারণেই বলে দিচ্ছে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি। দেশে যদি মুদ্রার পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্য সামগ্রীর দাম বাড়বে, আর এই দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রার পরিমাণ অর্থাৎ অর্থের যোগান বেড়ে যাওয়ার জন্য যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে সেটাকে বলি কি আমরা মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা যদি বলি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি? আমরা যদি ঋণের পরিমাণ যদি বেড়ে যায়, সরকার ব্যাংকগুলো যদি উদার ঋণ নীতি গ্রহণ করে বেশি বেশি ঋণ প্রদান করে, তখন দেখা যায় যে দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যায়, আর এরকম দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। আমরা এরপরে আমরা দেখতে পাই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ চাহিদা যদি জনগণের চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পায়, আর এরকম দাম বৃদ্ধি পেলে তখন সেটাকে বলি কি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা কেন বাড়ে, কখন বাড়ে? চাহিদা বাড়ে মানুষের আয় যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা বেড়ে যাবে। চাহিদা বেতন বা বৃদ্ধি পেলে চাহিদা বেড়ে যাবে। সরকারি ব্যয় বৃদ্ধি যদি পায় তাহলে তাহলে মানুষের চাহিদা বেড়ে যাবে। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে পরোক্ষভাবে মানুষের কাছে টাকা চলে আসে, তখন দেখা যায় মানুষের চাহিদা বৃদ্ধি পাবে। কর প্রদান করলে মানে সরি কর হ্রাস করলে, কর যদি কমে যায় একটা দেশে, সরকার আগে যে পরিমাণ কর ধার্য করতো তার চেয়ে যদি কম পরিমাণ কর ধার্য করে তাহলে মানুষের আয় বেড়ে যাবে। আয় বেড়ে গেলে মানুষ বেশি দ্রব্য সামগ্রী কিনতে চেষ্টা করবে। উদার ঋণ নীতি গ্রহণ করলে মানুষ ব্যাংক থেকে বেশি বেশি করে ঋণ নেবে, ঋণ নিয়ে সেই ঋণটাকে মানে বাজারে প্রয়োগ করার চেষ্টা করবে। জনগণের ব্যয়যোগ্য আয় যদি বাড়ে তখন দেখা যাবে কি মানুষের চাহিদা বেড়ে যাবে। তাহলে আমরা দেখি চাহিদা বেড়ে গেলে দাম মানে মানুষের আয় বেড়ে যাবে, আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে গেলে মানুষ খরচ বেশি করবে, তখন সেই খরচটার কারণে দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যাবে, আর এই দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে প্রথমেই আমরা বলছিলাম যে অর্থের যোগান যদি বেড়ে যায় অর্থাৎ মুদ্রা বৃদ্ধি পেলে দাম বাড়বে, সেটার নাম হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঋণের বৃদ্ধি পেলে দাম বেড়ে যাবে, সেটা হচ্ছে কি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। জনসাধারণের চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যাবে, তখন সেটাকে বলছি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি আমরা উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, আমরা আগে একটু আলোচনা করেছিলাম উৎপাদন করতে গেলে ব্যয় হয়, যেমন উৎপাদন উপকরণগুলো, পরিবহন ব্যয় ইত্যাদির কারণে যদি খরচ বেড়ে যায়, খরচ বেড়ে গেলে দাম বেড়ে যাবে, আর এই দাম বেড়ে যাওয়ার নামে হচ্ছে কি উৎপাদন বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো আমরা এইগুলো দেখলাম যে কি কি কারণে আমাদের মুদ্রাস্ফীতি হয়। ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ঘাটতি ব্যয় কখন দেখা দেয়? তোমরা জানো যে বাংলাদেশ সরকার প্রতি বছরই একটি বাজেট প্রণয়ন করে। বাজেটে আয় থেকে যদি ব্যয় বেশি হয় তখন সেটা কি হয় ঘাটতি বাজেট। তাহলে ঘাটতি ব্যয় মেটানোর জন্য সরকার তখন বিভিন্ন বিদেশ থেকে ঋণ গ্রহণ করে, দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। তখন দেখা যায় ঘাটতি ব্যয়জনিত কারণে দেশে যে অর্থের সরবরাহটা বেড়ে যায়, আর এই অর্থের সরবরাহ বেড়ে গেলে দাম বেড়ে যায়, আর এরকম দাম বেড়ে যাওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে আমরা এইভাবে আমরা কি কি কারণে মুদ্রাস্ফীতি হতে পারে, এই জন্য মুদ্রাস্ফীতিকে আমরা বলছি মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এভাবে কি মুদ্রাস্ফীতিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। মুদ্রাস্ফীতি পরিমাণ অনুযায়ী আমরা মুদ্রাস্ফীতিকে ভাগ করতে পারি। দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে আমরা মুদ্রাস্ফীতিকে আরো কয়েকটি ভাগে ভাগ করতে পারি। দাম বৃদ্ধির গতিবেগ অনুযায়ী আমরা মুদ্রাস্ফীতিকে কিভাবে আমরা ভাগ করতে পারি? প্রথমত আমরা বলি মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি। মৃদু মানে অল্প, মৃদু মানে কি অল্প, অল্প মানে যদি 2, 3, 5, 7, 3%, 4% পর্যন্ত মুদ্রাস্ফীতি হয় একটি দেশে। এই ফাঁকে একটু বলে নিই যে আমাদের তো আমরা শুরু থেকেই বলে আসছি দাম বাড়লেই সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি।
তোমাদের মনে হতে পারে যে মুদ্রাস্ফীতি ভালো না মন্দ, একটি প্রশ্ন থাকতে পারে। তোমাদের কি কেমন মনে হয় যে মুদ্রাস্ফীতি হওয়া ভালো না মন্দ? আমরা বেশিরভাগই মানুষই মনে করি যে দাম বাড়াটা সবসময় ক্ষতিকর, কিন্তু আসলে এই দ্রব্যের দাম বাড়া সবসময় ক্ষতিকর নয়। আমরা অল্প অল্প বা মৃদু মুদ্রাস্ফীতিকে আমরা বলি এটি উৎপাদনের জন্য সহায়ক। কেন? যখনই অল্প দাম বাড়ে তখন যিনি উৎপাদনকারী তিনি উৎপাদনে উৎসাহিত হন, তিনি অধিক পরিমাণ তিনি উৎপাদন করতে যান, তখন কর্মসংস্থান বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে মানুষের সঞ্চয় বাড়বে, এবং সঞ্চয় বেড়ে গেলে মানুষ কি করবে সেটাকে বিনিয়োগ করবে, ফলে পুনরায় উৎপাদন বাড়বে। তাহলে একটি অর্থনীতির একটি পজিটিভ চক্রের মধ্যে আমরা চলে যাব। তাহলে অল্প অল্প মুদ্রাস্ফীতি এটি অর্থনীতির জন্য ভালো, কিন্তু আমরা যদি অধিক পরিমাণে মুদ্রাস্ফীতির কথা বলি, আমরা অধিক পরিমাণে মুদ্রাস্ফীতির কথা বলি, সেটা অর্থনীতির জন্য ভালো নয়। অধিক পরিমাণে হচ্ছে উলম্ফন মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন, যে যখন দ্রব্যের মূল্যটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, বেশি আকারে বাড়তে থাকে, তখন কি হয়, দাম বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা আর বাড়ে না, মানুষ দ্রব্য উৎপাদন কমিয়ে ফেলে, তখন উৎপাদন কমে যায়। মানুষ দ্রব্যের ব্যবহার কমে, দাম বাড়ার সাথে সাথে মানুষ দ্রব্যের ব্যবহার কমিয়ে ফেলে, কমিয়ে ফেললে উৎপাদন কমে যায়, তখন সেটা অর্থনীতির জন্য শুভ হয় না। তাহলে আমরা একটু বলছিলাম এখানে মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি, 2, 3, 4% মুদ্রাস্ফীতিকে বলি কি আমরা মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি। তারপরে আমরা একটু বলি পদ সঞ্চারী, মানে মৃদুর চাইতে একটু বেশি, হেঁটে হেঁটে যেতে পারে। পদ সঞ্চারী মানে অল্প একটু, পদ সঞ্চারী মানে অল্প অল্প মুদ্রাস্ফীতি, যেটি মৃদুর চাইতে একটু বেশি, 7-8% পর্যন্ত মুদ্রাস্ফীতি বলি কি আমরা পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি। তারপর আমরা বলছি ধাবমান, তার চাইতে বেশি 50-60% পর্যন্ত মুদ্রাস্ফীতি যদি হয় তখন সেই মুদ্রাস্ফীতিকে বলি কি আমরা ধাবমান মুদ্রাস্ফীতি। তার চাইতেও বেশি পরিমাণ মুদ্রাস্ফীতি তখন সেটাকে বলি কি আমরা উলম্ফন মুদ্রাস্ফীতি, হাইপার ইনফ্লেশন, যেটাকে বেশি বেশি করে বৃদ্ধি পায় তখন সেটাকে বলি কি আমরা হাইপার ইনফ্লেশন বা উলম্ফন মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতিকে এভাবে আমরা আমরা দাম বৃদ্ধির গতিবেগ অনুযায়ী আমরা মৃদু, মৃদু মানে অল্প বা সহনীয়, পদসঞ্চারী তার চাইতে একটু বেশি, ধাবমান এবং উলম্ফন, এই চারটি ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা মুদ্রাস্ফীতির টোটাল প্রকারভেদের মধ্যে দুটি মুদ্রাস্ফীতি নিয়ে একটু আলোচনা করব। একটি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, একটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অপরটি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, দুই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই। প্রথমে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আমরা আগেই বলেছিলাম চাহিদা কেন বৃদ্ধি পায়, অর্থের যোগান যদি বাড়ে তখন চাহিদা বাড়বে। আমরা দেখতে পাই যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তখন মানুষের দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে, কর যদি কমে যায় তাহলে মানুষের চাহিদা বাড়ে, ভর্তুকি যদি প্রদান করা হয় তাহলে চাহিদা বাড়ে, উদার ঋণ নীতি যদি নেওয়া হয় তখন চাহিদা বাড়ে, রপ্তানি যদি বৃদ্ধি পায় চাহিদা বাড়ে, মানুষের ব্যয়যোগ্য আয় যদি বাড়ে তখন চাহিদা বাড়ে। আমরা এখানে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে আমরা দাম দেখাচ্ছি, একটি চিত্র নিলাম যেখানে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আমরা একটু দেখাতে চাই। তাহলে ভূমি অক্ষে আমাদের উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম। প্রথমে আমরা একটি পূর্ণ নিয়োগ স্তরের যোগান রেখা অঙ্কন করলাম, যোগান রেখাটার নাম দিয়ে একটি নাম হচ্ছে MS, একটি যোগান রেখা, এটি পূর্ণ নিয়োগ স্তরের যোগান রেখা। এর অর্থ হচ্ছে যে আমরা অর্থনীতির সমস্ত উপকরণগুলো এখানে ব্যবহৃত হয়েছে, যে এখানে দাম বাড়ালেও যোগান বাড়ানো সম্ভব নয়, এ কারণেই যোগান রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। আমরা একটু ডান দিকে নিম্নগামী একটি চাহিদা রেখা নিই, চাহিদা রেখাটি একটি নাম দিই D1। তাহলে MS যদি আমাদের যোগান রেখা হয়, D1 যদি চাহিদা রেখা হয়, তাহলে চাহিদা এবং যোগান রেখা ই বিন্দুতে ভারসাম্য অর্জন করে, ই বিন্দুতে ছেদ করে। আমরা অর্থনীতিতে যে আমরা জানি চাহিদা ভারসাম্য কোথায় হয়, যেখানে চাহিদা এবং যোগান কি হবে পরস্পর সমান হবে। তাহলে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান সেখানেই ভারসাম্য। তাহলে আমরা দেখলাম ই বিন্দুতে আমাদের ভারসাম্য। ই বিন্দুতে দাম কত পরিমাণ নির্ধারিত হলো, ই বিন্দুতে দাম নির্ধারিত হবে P1।
তাহলে আমরা চিত্রটি দেখি, লক্ষ্য করি আবার। চিত্রের D1 হচ্ছে একটি চাহিদা রেখা, MS একটি যোগান রেখা। চাহিদা এবং যোগান রেখাটি ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে, এবং দাম হচ্ছে P1। ঠিক এরূপ অবস্থায় আমরা যে কয়েকটি কারণে কথা বললাম, যে অর্থের যোগান বৃদ্ধি পেলে, কিংবা সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, কিংবা কর হ্রাস পেলে, কিংবা ভর্তুকি প্রদান করলে, বা মানুষের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেলে, তখন চাহিদা রেখাটি আর এখানে থাকে না, চাহিদা বৃদ্ধি পেয়ে চাহিদা রেখার ডান দিকে স্থানান্তরিত হয়। আমরা একটি নতুন আরেকটি চাহিদা রেখা দেখি, ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন একটি চাহিদা রেখা হলো D2। কিন্তু যোগান রেখাটি স্থির, MS যদি স্থির থাকে, তখন আমরা দেখি যে ভারসাম্যটি হবে F বিন্দুতে। তখন দামটি কি পরিমাণ নির্ধারিত হয়? দামটা নির্ধারিত হচ্ছে P2। তাহলে আমরা দেখতে পাই প্রথম দাম যখন চাহিদা রেখা ছিল D1, তখন দাম ছিল OP1। চাহিদা রেখা যখন স্থানান্তরিত হয়ে D2 হলো, তখন দাম হয়ে গেল OP2। এই চাহিদাটি বৃদ্ধি পাওয়ার জন্য দাম বাড়লো। এই দ্রব্যের দাম বাড়াটার নামই হচ্ছে কি? মুদ্রাস্ফীতি। যেহেতু চাহিদা বৃদ্ধির জন্য এরূপ মুদ্রাস্ফীতি ঘটে, এইরূপ মুদ্রাস্ফীতিকে আমরা বলি কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমার মনে হয় তোমাদের এই চিত্রটি বুঝতে খুব অসুবিধা হবে না। আমরা অর্থনীতির অসংখ্য তথ্য আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। তারপরেও যদি তোমাদের কারো এ বিষয়ে কোনো রকম প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টস করো, আমরা হয়তো পরবর্তীতে তোমাদের আনসার দিয়ে দেব। এবার আমরা আরেক ধরনের মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যোগান বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটিকে আমরা এখানে দেখানোর জন্য, উৎপাদন ব্যয় কেন বৃদ্ধি পায়? উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় পণ্যের দাম, কাঁচামালের দাম বৃদ্ধি পেলে, পরিবহন ব্যয় বাড়লে, বা ব্যবস্থাপনাগত ব্যয় বৃদ্ধির কারণে অনেক সময় উৎপাদনের খরচ বেড়ে যায়। উৎপাদনের খরচ যদি বেড়ে যায়, তখন যে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটা হচ্ছে কি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বিষয়টি আমরা চিত্রে দেখাই। চিত্রে দুটি অক্ষ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম। এবার আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করলাম। চাহিদা রেখাটি হচ্ছে ডিডি। ডিডি একটি চাহিদা রেখা অঙ্কন করলাম। একটি যোগান রেখা অঙ্কন করি। আমরা ডান দিকে ঊর্ধ্বগামী একটি যোগান রেখা অঙ্কন করলাম S1। এখানে আমরা একটা অপূর্ণ নিয়োগকে দেখাচ্ছি। অপূর্ণ নিয়োগ স্তরে দেখা গেল যে চাহিদা রেখা যদি ডিডি হয় এবং যোগান রেখা SS হয়, চাহিদা এবং যোগান পরস্পর ই বিন্দুতে ছেদ করে। চাহিদা এবং যোগান রেখাটা ই বিন্দুতে ছেদ করা, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়, এবং ভারসাম্যর দাম হবে P1। এবার যদি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি, কিংবা কাঁচামালের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, কিংবা ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি, অন্য যে কোনো কারণে উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, তাহলে যোগান রেখাটা বাম দিকে স্থানান্তরিত হবে। যোগান রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়ে নতুন যোগান রেখা হলো S2। S2 যোগান রেখা ডিডি চাহিদা রেখার সাথে কোথায় ছেদ করে? F বিন্দুতে ছেদ করে। F বিন্দুতে ছেদ করার কারণে দেখা যায় যে দাম নির্ধারিত হয় P2। শুরুতেই যখন চাহিদা রেখা ছিল ডিডি, যোগান রেখা ছিল SS, তখন দাম ছিল OP1। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যোগান রেখা স্থানান্তরিত হয়ে S2 হলো, তখন দাম নির্ধারিত হলো OP2। এভাবে দাম বৃদ্ধির কারণে, এর কারণটাকে বলি আমরা মুদ্রাস্ফীতি। যেহেতু উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এরূপ মুদ্রাস্ফীতি ঘটে, এই জন্য এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলি কি আমরা? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই তোমাদের সাথে, এটি প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আসছি। আমরা তোমাদেরকে সরাসরি আমি আমার ছবিতে নিয়ে আসতে পারিনি। তো আমরা আগামী ক্লাসে হয়তো সরাসরি তোমাদের সামনে লাইভে আসবো। আমরা যে বিষয়গুলো আজকে একটু আলোচনা করলাম, সেই বিষয়গুলো আমরা আরেকটু আমরা দেখে নিই। আমরা তোমাদেরকে এখানে জানিয়েছিলাম যে আমরা আজকের ক্লাসে আমরা দেখিয়েছি মুদ্রাস্ফীতির ধারণা, অর্থাৎ মুদ্রাস্ফীতি কি। শুরুতেই আমরা বলেছিলাম মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া। এই মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়াটা আমরা কিভাবে বুঝবো? যখন বাজারে দ্রব্য সামগ্রীর দাম বাড়বে, তখন বুঝবো যে মুদ্রার পরিমাণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার নামই হচ্ছে কি? মুদ্রাস্ফীতি।
আমরা মুদ্রাস্ফীতি কি কি কারণে হয় সেই বিষয়টি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মুদ্রাস্ফীতির প্রকারভেদগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো যে মুদ্রাস্ফীতির পরিমাপ, আমরা দেখাবো মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা পুরো স্লাইডটি তোমাদেরকে আবার একটু রিভিউ করে নিচ্ছি যে আমরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিতে বলছিলাম দাম স্তরের ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। শুরুতে একটি লাইন অন্তত পক্ষে আজকে ক্লাস থেকে আমরা শিখতে চাই যে মুদ্রাস্ফীতি কি? দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি, দ্রব্যের দাম বাড়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে আজকে বাজারে গিয়ে দেখি যদি গত বছরের তুলনায় বা গতকালকের তুলনায় দ্রব্যের দাম বেড়ে গেছে, তখন সেটিকে আমরা অর্থনীতির ভাষায় কিভাবে সংজ্ঞায়িত করব? যে দেশে মুদ্রাস্ফীতি করেছে। কিংবা আজকে টিভির হেডলাইনে যদি আসে যে বাংলাদেশে 7.5% মুদ্রাস্ফীতি হয়েছে, তাহলে আমরা কি বুঝবো? যে আমরা বুঝবো যে গত বছরের তুলনায় এই বছরে আমাদের দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এভাবে দাম বৃদ্ধি পাওয়াটার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলছি মুদ্রাস্ফীতিটা হয় যখন উৎপাদনের পরিমাণ স্থির থেকে অর্থের যোগান বাড়ে। উৎপাদনের পরিমাণ স্থির থেকে অর্থের যোগান বাড়ে, তখনই দাম বাড়ে। আর দাম বাড়লেই অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্যটা কমে যায়। এটা কি আমরা মুদ্রাস্ফীতি বলি। আমরা তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞা তোমাদেরকে দেখিয়েছি। মুদ্রাস্ফীতিকে আমরা সংক্ষিপ্তভাবে নিয়ে আসছি। মুদ্রাস্ফীতি হচ্ছে দাম স্তরে ক্রমাগতভাবে বৃদ্ধি, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস, স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক পরিমাণ অর্থ ব্যয় হয়, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতি হলে কি হয়? দ্রব্যের দাম বেড়ে যায়, অর্থের মূল্য কমে যায়, স্বল্প পরিমাণ দ্রব্যের জন্য অধিক পরিমাণ অর্থ ব্যয়িত হয়, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এরকম বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে কি মুদ্রাস্ফীতি। আমরা মুদ্রাস্ফীতির কারণ হিসাবে আমরা যে কারণগুলো তোমাদের সামনে নিয়ে আসছিলাম আবার একটু আমরা রিভিউ করি। আমরা বলছিলাম অর্থের যোগান যদি বাড়ে তখন মুদ্রাস্ফীতি হবে। আমরা বলছি উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে মুদ্রাস্ফীতি হবে। উদার ঋণ নীতি গ্রহণ করলে মুদ্রাস্ফীতি হবে। খাদ্য ঘাটতি দেখা দিলে মুদ্রাস্ফীতি হবে। আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে। মজুতদারি বা চোরা কারবারির কারণে দ্রব্যের দাম বাড়বে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে। সরকার পরোক্ষ কর আরোপ করলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। বেতন বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন কমে গেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। আমরা মুদ্রাস্ফীতির তারপরে আমরা প্রকারভেদগুলোকে নিয়ে আলোচনা করছি। আমরা দুটি দিক থেকে মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেখিয়েছি। একটি হচ্ছে কারণ অনুসারে প্রকারভেদ, অর্থাৎ কি কি কারণে মুদ্রাস্ফীতি হয়। কারণের মধ্যে আমরা প্রথমে দেখি মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা দেখতে পাই ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেটি পরবর্তীতে আমরা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, এবং উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেটিও আমরা পরবর্তীতে চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, এবং ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এরপর আমরা তোমাদের সামনে তুলে ধরেছি দাম বৃদ্ধির গতিবেগ, অর্থাৎ পরিমাণ অনুযায়ী। কি পরিমাণ? অল্প অল্প যদি বাড়ে দ্রব্যের দাম তখন সেটাকে বলি কি আমরা মৃদু মুদ্রাস্ফীতি। আর যদি এর চাইতে সামান্য বেশি বৃদ্ধি পায়, 8-10% পর্যন্ত বৃদ্ধি পায়, তখন তাকে বলি পদ সঞ্চারী, মানে হেঁটে হেঁটে যেতে পারে। আর এর চাইতেও বেশি তখন তাকে বলি কি ধাবমান মুদ্রাস্ফীতি। 50, 60, 70% হলে সেটাকে বলি ধাবমান মুদ্রাস্ফীতি। যদি মুদ্রাস্ফীতি দ্রব্যের দাম দ্বিগুণ দ্বিগুণ বাড়ে, 100%, 150%, 200%, তখন সেটাকে বলি কি আমরা উলম্ফন মুদ্রাস্ফীতি। তোমাদের এখানে আরো একটু বলেছিলাম যে যদি অল্প অল্প মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভালো, সহায়ক। মৃদু, আবার একটু বলছি, মৃদু মুদ্রাস্ফীতি বা অল্প অল্প মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সহায়ক। কিন্তু উলম্ফন মুদ্রাস্ফীতি, যেটিকে আমরা হাইপার ইনফ্লেশন বলি, যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়, সেটি অর্থনীতির জন্য ক্ষতিকর। আমরা তারপর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা তোমাদেরকে চিত্রে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটি যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল আমরা নিয়েছি, কেন পূর্ণ নিয়োগ স্তরটি দেখিয়েছি আমরা।
এখানে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, চাহিদা এবং যোগান রেখা ই বিন্দুতে স্পর্শ করে এবং দাম নির্ধারিত হয় P1। এবং যদি চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, তখন এফ বিন্দুতে ভারসাম্য হয় এবং দামের পরিমাণ হচ্ছে P2। এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই ধরনের দাম বৃদ্ধি কি বলি কি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা আর এক ধরনের মুদ্রাস্ফীতিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যদি দাম বাড়ে তখন সেটাকে বলি আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখাতে গিয়ে তোমাদেরকে একটি চাহিদা রেখা নিলাম আমরা ডিডি। প্রথমত একটি যোগান রেখা S1 নিলাম এবং ই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং দাম নির্ধারিত হয় P1। যদি ব্যয় বৃদ্ধির কারণে আমরা দেখতে পাই যোগান রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়ে S2 হয় এবং ভারসাম্য বিন্দু হয় F এবং দাম নির্ধারিত হয় P2। এই যে দাম OP1 থেকে OP2 বৃদ্ধি, এরূপ বৃদ্ধিকে বলি কি আমরা যোগান বৃদ্ধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আমরা মুদ্রাস্ফীতির পরিমাপ, মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আশা করি এবং এর ফাঁকে ফাঁকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ কামনা করে, সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ সবাই। হ্যাঁ, এখন কমপ্লিট আপনি মিনিমাইজ করে ওই যে এখানে গিয়ে যে লালটা আছে And live video. ওইটা